প্রিয় সহযোদ্ধা, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আপনাদেরকে মনে রাখতে হবে, রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা একটি সংগ্রামের মধ্যে রয়েছি। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হয়েছে? এটা বোঝার উপায় কি? আপনারা জানেন, বিগত সরকারের সময়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সার্ভিস ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের এখন আর কোনো আস্থা নেই। মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, নির্বাচন ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, মানুষের পার্লামেন্টের প্রতি কোনো আস্থা নেই। যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলোর প্রতি মানুষের আস্থা আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না। প্রিয় সহযোদ্ধা, আমরা শুনেছি বান্দরবনে নাকি কোনো আইসিইউ নেই। বান্দরবনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটেটিভ এডুকেশন নেই। এই যে আন্দোলনটি হয়েছিল, এখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, এটি সত্য। সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটি সত্য। কিন্তু এই আন্দোলন যাদের মধ্য দিয়ে শুরু হয়েছিল, তারা হচ্ছে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের হাত ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদেরকে শুনতে হবে, শিক্ষার্থীদের বার্তা আপনাদেরকে শুনতে হবে। শিক্ষাকে সার্বজনীন করতে হবে। শুধুমাত্র যারা টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম কিনতে পারে আর যারা টাকা দিয়ে কিনতে পারে না, তাদের জন্য বাংলা মিডিয়াম থাকবে, এই ধরনের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের এই তরুণ প্রজন্ম এবং ছাত্র নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যে শিক্ষার্থী পাচ্ছে, সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি পাহাড় এবং সমতলের মধ্যে স্থানিক দূরত্ব রয়েছে। আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক দূরত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, পাহাড়ের মধ্যে যে ধরনের সেবার ঘাটতি রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দিক থেকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের, এখানে কোন ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলের যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রিয় সহযোদ্ধা, আমরা গভীর সংকটের মধ্যে রয়েছি। রাষ্ট্র এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। গত 16 বছর ধরে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ডিফল্টের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এত বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনই সম্ভব নয়। এই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আমাদের যে ছাত্র নাগরিক রয়েছে, আমাদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। যেখানে চাঁদাবাজি, যেখানে টেন্ডারবাজি, যেখানে ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য,
ঠিক সেখানে ছাত্র নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা শুনেছি পাহাড়ে পাহাড়ে চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি অব্যাহত রয়েছে। যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, এই চাঁদাবাজ এবং টেন্ডারবাজি হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর অংশ। আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান। চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করার যদি পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে, তাহলে আপনারা জেনে রাখুন, ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে যদি কোনো রাজনৈতিক দল আবার নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি, টেন্ডারবাজির সংস্কৃতি, দুর্নীতির সংস্কৃতি, ঘুষের সংস্কৃতি আবার পুনর্বাসন করতে চায়, আমরা আপনাদেরকে বলতে চাই, এই ছাত্র নাগরিক সেই রাজনীতি চাঁদাবাজের পুনর্বাসন করে, ছাত্র নাগরিক সেই রাজনীতি প্রত্যাখ্যান করে। প্রিয় সহযোদ্ধা, এই রাষ্ট্রের এই গভীর সংকটের সময় আমাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। সেক্ষেত্রে সরকারি প্রশাসনে আপনারা যারা রয়েছেন, আমরা ছাত্র নাগরিকের পক্ষ থেকে আপনাদের সহায়তা চাই। আপনারা ক্ষমতার উচ্চ হতে আপনারা সরকারি চাকরিতে আসেননি, আপনারা জনতার সেবা করার জন্য আপনারা হচ্ছে সরকারি চাকরিতে এসেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন, তাহলে বেনজির কিংবা হারুনের মতো দেশ থেকে পালাতে হবে না। আমরা নিশ্চিত করতে চাই, যারা প্রশাসনে রয়েছেন অনেকেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসহযোগিতামূলক আচরণ করছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার পরিকল্পনা চলছে। আপনারা দেখেছেন গতকাল থেকে ডিসি নিয়োগ দিয়ে আমাদের যে সচিবালয়ে এক ধরনের একটি হ্যাং অবস্থা রয়েছে। যারা প্রশাসনে রয়েছেন, প্রশাসক বৃন্দ, আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমাদের ক্ষুদ্র স্বার্থ আমরা বিসর্জন দিয়েছি। ওয়াসিমরা রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে, আমরা দেখেছি আবু সাইদরা রক্ত দিয়েছে, তারা তাদের জীবন দিয়েছে। আর আপনারা সাধারণ একটা পোস্ট এবং পদবীর লোক সামলাতে পারছেন না, সেটি আমাদেরকে আহত করে। আমরা বিশ্বাস করি প্রশাসনের সহায়তা ছাড়া কখনোই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আপনাদের যে ভূমিকাটি রয়েছে সেই ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনাদের ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনার পোস্টকে আমরা অপরিহার্য মনে করি না। আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার চেহারার অপরিহার্য, আপনার কোনো বিকল্প নেই, সুতরাং আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ভূমিকা অপরিহার্য হতে পারে, কিন্তু আপনি ব্যক্তি আপনার চেহারার জন্য অপরিহার্য না। যখনই আমরা দেখবো আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছেন, তাহলে আপনার বিকল্পে ছাত্র নাগরিক খুঁজে নেবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে প্রশাসনকে সহায়তা করতে হবে। আমরা দেখেছি সমন্বয়ক পরিচয়ে, সহসমন্বয়ক পরিচয়ে, ছাত্র নাগরিক পরিচয়ে বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, ছাত্ররা সহযোগিতা করবে, ছাত্ররা হুমকি ধামকি দেওয়ার ছাত্রলীগীয় যে ধরনের কালচার রয়েছে সেই কালচারের পুনর্বাসন করবে না। প্রশাসনের যদি সহায়তা লাগে, প্রশাসন যদি মনে করে ছাত্র নাগরিকদের থেকে তাদের সহযোগিতা প্রয়োজন হবে, ঠিক তখনই আমরা ছাত্র নাগরিক তাদেরকে সহযোগিতা করবো। নতুবা ছাত্র নাগরিক কোনো সরকারি অফিসে যাবে না, তাদেরকে হুমকি ধামকি দিবে না, তাদের কাজে কোনো বাধা প্রদান করবে না। যদি কেউ সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদান করে, কোনো ছাত্র নাগরিক পরিচয় বাধা প্রদান করে, তাহলে তারা আমাদের মধ্যে কেউ না।
তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তাদেরকে সবাই মিলে প্রতিহত করবেন। পুলিশ ভাইয়েরা যারা রয়েছে, আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য। আপনাদের মাঠে যতদিন না পর্যন্ত শক্ত অবস্থান নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি, এখন আপনাদের কাজ, আপনারা আমাদেরকে বলেছেন এতদিন পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কখনোই কোনো রাজনৈতিক চাপের মধ্যে আপনাদেরকে রাখবে না। সুতরাং আপনাদের যে পোশাকটা রয়েছে, পুলিশের যে পোশাকটা, সেই পোশাকটাকে ক্ষমতা উচ্চতা বানিয়ে, সেই পোশাকটিকে সাধারণ উচ্চ বানিয়ে আপনারা জনগণের পাশে থেকে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করুন। আপনারা যদি মনে করে থাকেন সেক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা লাভ করুন। আপনাদের যারা সিনিয়র রয়েছে, বেনজির ছিল, হারুন ছিল, বিপ্লব বড়ুয়া ছিল, আপনারা তাদের কথা মনে করুন। যারা জনতামুখী না হয়ে ক্ষমতামুখী হওয়ার ফলাফল যারা কি ভোগ করছে, সেটিকে মনে করে আপনারা জনতার পাশে এসে দাঁড়ান। প্রিয় সহযোদ্ধা, আমরা 5 তারিখের পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী তারা বিভিন্ন দাবিতে তারা রাষ্ট্র কাঠামোকে বিভিন্নভাবে বিকল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের একটি আঘাত, 16 বছরের একটি ক্ষত, 16 বছরের একটি ঘা কখনোই 1 মাসে পূর্ণাঙ্গ ভাবে পূরণ হওয়া সম্ভব নয়। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে যাচ্ছে, আমাদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকে এখন অনেকে প্রশ্ন করে শহীদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো হচ্ছে না কেন? আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিদিনই শহীদের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘ করে হচ্ছে। যারা বিভিন্ন ছোট ছোট দাবিতে রাস্তায় নেমে যাচ্ছে, আমরা আপনাদেরকে বলবো, একটি স্টেবল সরকার, একটি স্থিতিশীল সরকার যখন 16 বছর ক্ষমতায় ছিল তখন আপনারা তাদের কাছে যাননি, কিন্তু একটি সরকার মাত্র গঠিত হয়েছে, এখনো পর্যন্ত স্থিতিশীল হয়নি। আপনারা তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য আপনারা যদি রাস্তায় আসেন, তাহলে আমরা ধরে নিব আপনারা সরকারকে অসহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নেমে আসছেন। যতদিন না পর্যন্ত রাষ্ট্র কাঠামো একটি স্থিতিশীল পর্যায়ে আসে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, বিনয়ের সাথে আহ্বান জানাবো, অনুরোধ করে আহ্বান জানাবো, আপনারা রাস্তাঘাট দখল করে, সচিবালয় ঘেরাও করে, প্রশাসন ঘেরাও করে আপনারা কোনো দাবি জানাতে আসবেন না। আপনার যদি মনে হয় কোনো আলোচনায় বসতে চান, স্মারকলিপি দিতে চান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দরজা খোলা আছে, আপনারা সেখানে যেতে পারেন, কিন্তু দয়া করে সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আপনারা রাস্তায় নেমে আসবেন না। প্রিয় সহযোদ্ধা, আমাদের প্রত্যাশা এই সরকারের কাছ থেকে অনেক বেশি। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে, কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে, না পেতে পেতে, দুর্নীতির শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে, সেটা আমরা বুঝি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সময় নিতে হবে। ওভারনাইট কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়, রাতারাতি কোনো কিছুই চেঞ্জ হয় না। এই সরকার গঠিত হয়েছে 1 মাসের মতো হলো, সুতরাং আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আমরা দেখি, পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে, তখন সেটিকে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছে দেব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা অন্তর্বর্তীকালীন যেভাবে সহযোগী, ঠিক একইভাবে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র নাগরিক প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করব। আমাদের এই ছাত্র সমাজের
পাওয়ার কিছুই নাই। আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, ওয়াসিম যখন রক্ত দিয়েছে, আবু সাইদ যখন রক্ত দিয়েছে, মুগ্ধ যখন রক্ত দিয়েছে, হৃদয় তরুয়া যখন রক্ত দিয়েছে, তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি। তারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য একটি দায়িত্ব হচ্ছে এখন আমাদের আমাদের ওয়াসিমের রক্তের দায়িত্ব এখন আমাদের। সুতরাং এই দায়িত্বের প্রতি কমিটেড থেকে আমাদের এমন কিছু কাজ করা যাবে না যেটিকে শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বার্থে প্রাধান্য পায়। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। আমরা খবর পেয়েছি স্বাস্থ্যমন্ত্রী, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়। আমরা ছাত্র নাগরিকের সংবাদ আমাদেরকে আহত করে। আমরা উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি যেই কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, সেই কোয়ালিটির চিকিৎসা সিঙ্গাপুরে না নিয়ে বরং সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন। আপনার ক্ষমতা রয়েছে, আপনি সিঙ্গাপুরে যেতে পারেন, কিন্তু আমার জনতার কোনো ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই। আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব? যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান, তাহলে আমি মনে করি এর পরিস্থিতি থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোনো অবস্থান নেই। সাধারণ ছাত্র নাগরিক জনতা যে ধরনের চিকিৎসা সেবা নেবে, আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না, তাহলে আপনার কাজ হচ্ছে যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে, সেটিকে প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয় সহযোদ্ধা, প্রতিটি বিষয়ে রাষ্ট্রে আমাদের রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে। আমরা এখানে যারা রয়েছি অধিকাংশ আমরা শিক্ষার্থী, আমরা এখানে সবাই রাজনীতি করবে না, খুব স্বাভাবিক। কিন্তু আমরা যদি রাজনীতি সচেতন না হই, তাহলে আমাদের সরকার আবার আমাদের যে পরবর্তীতে যে সরকার আসবে, বর্তমান যে সরকার আসবে, রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা করবে, তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না। আমরা পড়াশোনার সাথে যতক্ষণ পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো। সুতরাং ছাত্র নাগরিক যারা রয়েছে, ছাত্রদের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ হওয়া। আমরা যদি পড়াশোনা না করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ না হই, তাহলে ফ্যাসিস্ট কালচার আমাদেরকে সবসময় শাসন এবং শোষণের মধ্যে রাখবে। সুতরাং আমরা পড়াশোনা করব এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে, সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। প্রিয় সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে যেই বাংলাদেশের জন্য, যে স্বপ্নের বাংলাদেশের জন্য ওয়াসিম রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে, হৃদয় তরুয়া রক্ত দিয়েছে, আমরা খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। কিন্তু সেই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, তাহলে আজকের এই যে সেমিনারে আমরা যেভাবে এসেছি, এখানে সাদা এবং কালো রয়েছে, এখানে আমাদের সবার পছন্দ আলাদা, সবার পোশাকের কালার আলাদা, চুলের কাটিং আলাদা, কিন্তু আমরা একটা লক্ষ্যে আমরা এই জায়গায় একত্র হয়েছি, সেটি হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য আমরা একত্র হয়েছি। আমাদের মধ্যে প্রিয় সহযোদ্ধা 100 বার মতো পার্থক্য হতে পারে, কিন্তু আমরা একটা উদ্দেশ্যে কখনই আমরা নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করবো না, এবং সেই একটি কারণ হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা হয়তো 100টি কারণে আমরা আলাদা ছিলাম, কিন্তু একটি কারণে সবাই আমরা একসাথে হয়েছিলাম, সেটি হচ্ছে যেভাবেই হোক ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে। ঠিক একইভাবে
এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সেই সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রটি আমাদের প্রত্যাশিত পুনর্গঠন না হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনর্গঠিত বাংলাদেশে আপনাদের সাথে আবার দেখা হবে।